আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকে আমাদের এই বিশেষ ফেসবুক লাইভ আলোচনা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কি সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই আলোচনা। তো আমাদের এই আলোচনাটি 4টায় শুরু হওয়ার কথা ছিল, যদি ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমরা আহ শুরু করতে পারি নাই, তার জন্য দুঃখিত। যদিও শুরু হয়েছে, এটি যথাযথভাবে সাউন্ড আসছিল না। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর আজকে আমার সাথে অতিথি হিসেবে আসছেন লিসবন ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চার জহুরুল ইসলাম মন। তিনি আমাদের সাথে আহ, যোগ দিয়েছেন। স্বাগত জানাচ্ছি মন ভাইকে। হ্যাঁ, রাসেল ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। আহ, আশা করি জি, ভালো আছেন আপনি। ধন্যবাদ আজকে রাসেল আসলে ভাই আমরা আপনাকে। আপনাকে এখানে নিয়ে আসছি হচ্ছে, আমরা আজকে জানার চেষ্টা করব আসলে ইউরোপের তথা পর্তুগালের কি অবস্থা, যে হায়ার স্টাডির আমরা জানি যে কিছু নিয়ম কানুন নতুন আসছে, বিশেষ করে এই করোনা ভাইরাস মহামারীতে। তো সেই সব বিষয়ে আমরা জানার চেষ্টা করব, অথবা আহ, কিভাবে সামনের সেশন গুলোতে স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে এবং কি অনেকের বিভিন্ন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আহ কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা বিষয় তুলে ধরার জন্য। কারণ আমরা জানি হায়ার স্টাডির যে বিষয়টা ঘটে, যে হায়ার স্টাডির ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যে আমাদের মূল ইনফরমেশনের ল্যাকিংস থাকে। আমরা যতটুকু জানি যে ইনফরমেশনের যখন ল্যাকিংস থাকে তখন আর কি আমরা স্টাডির ক্ষেত্রে কাজ শুরু করতে পারি না। তো এখন যে অবস্থা চলছে ওয়ার্ল্ডে, সেটা আমি কিছুটা কিছুটা আমি আপনার কাছে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব এবং আমি সবার কাছে তুলে ধরবো। আহ, আমি প্রথমেই কিছু বলতে চাই যে আসলে আমাদের প্রথমে যে বিষয়টা জানা দরকার যে এখন অ্যাডমিশন চলছে কি চলছে না। এখন সবচাইতে বেশি পরিমাণ অ্যাডমিশন চলছে, কারণ প্রত্যেকটা অফিস তাদের অফিস মেনটেন করছে অনলাইনের মাধ্যম দিয়ে। এই কারণে সবচাইতে বেশি পরিমাণ আর কি অ্যাডমিশনের যে ইনফ্লুয়েন্সটা, এটা সবচাইতে বেশি। এবং সবাই যেহেতু বাসায় বসে অফিস করছে, প্রফেসররা ফ্রি আছে এবং প্রফেসররা তাদেরকে জানাচ্ছে যে যে আমরা ফ্রি আছি, তখন ইমেল দিলে তারা কুইক রেসপন্স করছে। এটা একটা বড় ইস্যু, কারণ আমরা জানি না যে আসলে কোভিড-19 বাইরের দেশ আমাদের দেশ অফ থাকলেও বিভিন্ন অফিস টফিস যদি অফ থাকে, কিন্তু বাইরের দেশে সবকিছু ওপেন আছে। এবং এখনই সুবর্ণ সুযোগ হচ্ছে আপনার হচ্ছে অ্যাডমিশন নেওয়ার। কারণ হচ্ছে আপনার প্রফেসররা রেসপন্স বেশি, কোঅর্ডিনেটরের রেসপন্স বেশি, সবার রেসপন্স বেশি। এই কারণে আপনি আমি কি মনে করছি এখন একটা ছোট্ট সুবর্ণ করে সুযোগ। আহ, জি জহুরুল ভাই, জি জি, আপনি কি রাসেল ভাই। বিশেষ করে বলবেন যে এই মুহূর্তে আসলে কোন সেশনের জন্য অ্যাডমিশন প্রক্রিয়া চালু আছে এবং কি এটি কতদিন নাগাদ থাকবে আরো? আচ্ছা, সেটা হচ্ছে আমি যদি ধরে নিই বা এখন অ্যাডমিশন চলছে, তাহলে এখন যেহেতু চলছে, আমি যেহেতু বলছি চলছে, আর এখন চলছে সবগুলো সেপ্টেম্বরের সেশনের জন্য। আমরা জানি বাইরের দুইটা সেশন, আর সেটা হচ্ছে এক ফেব্রুয়ারি সেশন আর একটা হচ্ছে সেপ্টেম্বর সেশন। সো সেপ্টেম্বর সেশনের জন্য এখন সবগুলো অ্যাডমিশন চলছে আর কি। আচ্ছা, ধন্যবাদ রাসেল ভাই। আপনাকে। আসলে আমি একটি বিষয় জানিয়ে দিতে চাই, আজকে এই লাইভ যারা দেখছেন তারা সরাসরি কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের হাতে সর্বশেষ যেই তথ্যগুলো আছে পর্তুগাল তথা ইউরোপের হায়ার স্টাডি সম্পর্কিত, সেই তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি কোনো বিশেষ জিজ্ঞাসা অথবা আহ কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা সেটি কমেন্টের মাধ্যমে করবেন। আমরা লাইভ চলাকালীন সময় অথবা পরবর্তীতে হলেও আমরা এই কমেন্টের প্রশ্নের উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করব। জি, মুন ভাই, আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আসলে আমরা সেপ্টেম্বর সেশন নিয়ে কথা বলাটা বেটার, কারণ যেহেতু ফেব্রুয়ারি সেশনটা এখনো অনেক দূরে। তো সেপ্টেম্বর সেশনের জন্য যদি কোনো সুযোগ থাকে, বিশেষ করে ব্যাচেলর, মাস্টার্স এবং কি পিএইচডি সহকারে, এই কি কি পরিবর্তন আসছে এই কোভিড-19 এর কারণে,
সেই পরিবর্তনগুলো আমি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছিলাম। কি ধন্যবাদ রাসেল ভাই। আসলে পরিবর্তন অনেকগুলো আসছে, সেটা হচ্ছে আহ পরিবর্তন ফার্স্ট এসেছে যে আইএলটিএস এর বিষয়টা। আমরা জানি বাইরের দেশে যাওয়ার জন্য, বিশেষ করে ইউরোপে যাওয়ার জন্য আইএলটিএস ম্যান্ডেটরি, এবং পর্তুগালে ওইভাবে ম্যান্ডেটরি না, বাট তারা একটা প্রফিসিয়েন্সি দেখতে চায়। যদি আপনার কোনো প্রফিসিয়েন্সি থাকে সেটা অবশ্যই বেনিফিশিয়াল। তবে এখন আইএলটিএসটাকে তারা দেখছেন না, তারা আইএলটিএসটাকে প্রায়োরিটি দিচ্ছেন না, এবং আইএলটিএস এর ব্যাপারে তারা জিজ্ঞেস করছেন না, কারণ এখন আপনাদের অ্যাডমিশন বন্ধ আছে। এটা একটা বিশাল পরিবর্তন, এটা বিশাল সুযোগ বলা যায়, যে আইএলটিএস ছাড়াই আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে, নট অনলি পর্তুগাল বাট অলসো ওভার দ্য ইউরোপ। সো এটা একটা বড় ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া আর একটা পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে যে আপনাদের ওরা যে স্কাইপ ভাইবা নিত অফিসিয়ালি, আপনাকে নিত, সেইটার উপর ডিপেন্ড করছে না। তারা শুধুমাত্র মোটিভেশন লেটার, আপনার সার্টিফিকেট, এগুলো দিয়েই হচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট প্রয়োজন হয়। যেমন ধরেন আপনার ফরেন মিনিস্ট্রি অ্যাটাচমেন্ট, যেটা আর কি অ্যাটাস্টেশন, সেটা সেটা লাগে, কিন্তু আমাদের সেটা এখন প্রয়োজন হচ্ছে না। আপনার শুধুমাত্র আপনারা নর্মাল সার্টিফিকেট দিয়েই ভর্তির জন্য যোগ্য বলে বিবেচনা হচ্ছে। অনেক সময় তারা হচ্ছে টিউশন ফি অনেক সময় সব সময় যে এত এখনই দিতে হবে এটা ম্যান্ডেটরি করছে না। ওরা বলছে যে টিউশন ফি এত টাইমটা ডিউরেশন বাড়িয়ে দিচ্ছে, যে টিউশন ফি যারা স্কলারশিপে যাচ্ছেন না তাদেরকে টিউশন ফিটা বাড়িয়ে দিচ্ছে ডিউরেশনটা। সুতরাং বলা যায় এই 4-5টা মেজর আর কি পরিবর্তন এসেছে, সেটা আর কি সুবর্ণ সুযোগ বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। আইএলটিএস ছাড়া, সরাসরি অ্যাটাস্টেশন ছাড়া, এই যে অনেকের সময় থাকে না অ্যাপ্লিকেশন করার সময়, এটা একটা বিশাল সুযোগ যে আপনি এগুলো ছাড়াই আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া অনেক সময় অনেক দেশে বলে যে হার্ড কপি পাঠাতে হবে, এই হার্ড কপিও পাঠাতে হচ্ছে না এখন আমার জানা মতে আর কি। এই বিশাল পরিবর্তন তারা নিয়ে এসেছে রাসেল ভাই। জি, ধন্যবাদ জরুল ভাই। আসলে যেমনটি বলছিলেন যে আইএলটিএস ছাড়া বলতে কি এই ক্ষেত্রে কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের প্রয়োজন আছে কিনা, বা এক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে কোন ধরনের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট তারা বেসিক্যালি অ্যাকসেপ্ট করে, যদি তার আইএলটিএস না থাকে, যদি কোনো স্টুডেন্টের আইএলটিএস না থাকে? হ্যাঁ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা ওরা চায়, সবসময় চায়, আগেও চায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় হচ্ছে যে তারা যখন আপনি অ্যাডমিশন হয়ে যাবে, সেটা হচ্ছে আহ, উম, আহ, তারা এই অ্যাডমিশনের পরে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, ফাইনাল রেজিস্ট্রেশন, এখন তো অ্যাডমিশন দিচ্ছে, রেজিস্ট্রেশন করাচ্ছেন না তারা। আপনি এই অ্যাডমিশনের সময় আপনি সিম্পলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ম্যান্ডেটরি না, আপনি যদি দিতে পারেন ভালো, কারণ এটা অনলাইনে আপনি আপনার প্রফেসরের মাধ্যম দিয়ে বা অফিসের মাধ্যম দিয়ে, বাংলাদেশের যে কোনো মাধ্যম থেকে আপনি আহ নিতে পারেন। এটার মাধ্যম দিয়ে আপনি অ্যাপ্লাই করলে পরবর্তীতে ফাইনালাইজ করার সময় আপনি হচ্ছে যখন রেজিস্ট্রেশন করবেন তখন আর কি এটা প্রয়োজন হচ্ছে। জি, ধন্যবাদ মুন ভাই। রাসেল ভাই, আমরা একটা প্রশ্ন নিব। একজন ভাই প্রশ্ন করছেন যে মাস্টার্স এর জন্য কিভাবে ইউনিভার্সিটি এবং কি বিষয় সিলেক্ট করব, স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কতটুকু, মাস্টার্স এ স্কলারশিপ না পেলে কেমন খরচ হবে মাস্টার্স এর জন্য? জি, এই বিষয়ে আপনার এই প্রশ্নটি সম্পর্কে আপনার মতামত। জি ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন। জি, মাস্টার্স এর জন্য কিভাবে ইউনিভার্সিটি এবং বিষয় সিলেক্ট করবো, আসলে দেখেন আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবেন, যে আপনি ইংলিশ ডট, নট পর্তুগিজ ডট বা যে কোনো ফ্রেঞ্চ বা স্প্যানিশ ডট বা জার্মানিজ যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ডটটা, ইংলিশ ডট সিলেক্ট করবেন। সিলেক্ট করে সরাসরি আপনি ওইখানে যেই ওরা আপনার ইউনিভার্সিটিকে ইমেল দিবেন, সরাসরি আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। স্কলারশিপ সুযোগটা আমাদের পর্তুগালের ব্যাপারে আমি জানি, এফসিটি স্কলারশিপ, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, এছাড়াও টিউশন ওয়েভার, সোশ্যাল সার্ভিস থেকে বিভিন্ন স্কলারশিপ আছে। এছাড়া গুলবেনকিয়ান স্কলারশিপ পর্তুগালের জন্য অ্যাভেলেবল। এইভাবে আপনি কাজ করতে পারেন। আর একটা ওয়েবসাইট পোর্টাল আছে আমরা জানি, ব্যাচেলার স্কলার, হ্যাঁ, তারপরে মাস্টার স্কলার, এই নামে একটা ওয়েবসাইট আছে। সো এই ওয়েবসাইটে গিয়েও আপনারা চুজ করতে পারবেন সাবজেক্ট। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেশ কিছু প্রশ্ন আমরা ইতিমধ্যে পেয়েছি। আমরা
সেই প্রশ্নগুলো আমরা একে একে করে নিব, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আরেকজন ভাই প্রশ্ন করছে যে উনি আহ জার্মানিতে পিআর পেতে 8 বছর সময় লাগে। ওনার প্রশ্নটা হচ্ছে এমন যে জার্মানি, আমি জানতে চাচ্ছি জার্মানিতে স্টুডেন্টরত অবস্থায় পর্তুগালে গিয়ে কি পিআর এর জন্য অ্যাপ্লাই করা যাবে? আসলে এই প্রশ্নটি আপনি যে দেশে থাকবেন ওই দেশেই অবশ্যই ওই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি জার্মানিতে থেকে পর্তুগালে কিভাবে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন? আপনাকে পর্তুগালে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে পর্তুগালে থাকতে এটা হবে। আসলে আমি রাসেল ভাই ইন্টারাপ্ট করছি যে আসলে এটা হাস্যকর বিষয়। আপনি যখন জার্মানি থেকে পর্তুগালে চলে আসবেন, তারপরে আপনি পর্তুগালের চিন্তা করবেন। আপনি জি, জি। ওইখান থেকে এইখানের কাজ কিভাবে করবেন বা কিভাবে পড়াশোনা করবেন, এটা একটা কমপ্লিকেটেড ইস্যু। তো এই ইস্যুতে সেটাই, না সেটাই। যাওয়াই ভালো। আরেক ভাইয়া প্রশ্ন করছেন যে উনি ডেনমার্ক থেকে ওনার স্পাউসের জন্য ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। এক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। এক্ষেত্রে কোনো বাধা নেই, নিয়মটা সেমই। বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনের যে ক্রাইটেরিয়া এবং কি ডেনমার্ক থেকে একই ক্রাইটেরিয়া। এই বিষয়ে মুনবাইয়েরও দ্বিমত থাকার কথা না আশা করি। জরুল ভাই, এই না, 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 প্রশ্নটি আমার দ্বিমত নেই। আপনি ওইখান থেকে সরাসরি, হ্যাঁ, জি, আমি উত্তর সুন্দর হয়েছে। জি, জি, জি। আর আরেক ভাই প্রশ্ন করছেন আমি যে ওনার রাসেল ভাই, আমি প্রোফাইলটা একটু উনি প্রশ্ন দেওয়ার আগে আমি একটা বিষয়, জি, হ্যাঁ, হ্যাঁ, উনি বলেন, বলেন। আসলে এটা হ্যাঁ, আমরা এটাই ডিসকাস উনি করব। উনি প্রোফাইলটা দিয়ে বলছে যে উনি পারবে কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। এই বিষয়টা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে অর্থাৎ এই কোভিড-19 এর কারণে অনেকগুলো বিষয়ে আসলে ইউনিভার্সিটি গুলো ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে, বিশেষ করে এখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অথবা সার্টিফিকেশনের যেই অথেন্টিকেশন বা অ্যাটেস্টেশনের বিষয়গুলো যদি শিথিল করেছে অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনার যে প্রোফাইল আপনি দিয়েছেন অবশ্যই আপনি ব্যাচেলরের জন্য আম, আপনি অ্যাপ্লিকেবল, বাট এই ক্ষেত্রে এখানে হয়তো আপনাকে একটু আমি জি, ইন্টারাপ্ট করবো রাসেল ভাই। জি, এটা হচ্ছে আই প্লিজ। এম ম্যারিড এন্ড আই ওয়ান্ট টু গো ইন পর্তুগাল উইথ মাই স্পাউস। নো, আপনি আগে পর্তুগালে যাবেন, যাওয়ার জি, পরে আপনি রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে আপনি ফ্যামিলি রিউনিয়ন করবেন। এটাকে রাইট, রাইট, সরাসরি জি, আপনি এইখান থেকে ওইভাবে হবে। রাইট, রাইট, জি। জি। তো আশা করি উত্তর পেয়েছেন আপনি। আহ Could you please tell me few of the institution name which are able to taught English program for the bachelor degree? এটি আসলে আচ্ছা, এটা আমি জানি আমি না, এটি বাংলাদেশের জন্য বাংলাদেশে আসলে অনেক ইনস্টিটিউশন আছে। আহ, ব্রিটিশ কাউন্সিল থেকে শুরু করে অনেক ভালো ভালো সেন্টার আছে, ইএমকে সেন্টার, আমেরিকান সেন্টার বা অন্যান্য অনেক বাংলাদেশি অনেক রিনাউন্ড ইনস্টিটিউশন আছে যেখান থেকে আসলে আপনি ইংলিশটা শিখতে পারেন। এই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক রিকমেন্ডেশন দেওয়াটা আমি মনে করি না যে এটা বেটার হবে। না, এটা আমি রাসেল ভাই, এটা মনে হয় একটু অন্যভাবে প্রশ্ন করেছে। ওটা মনে হয় উনি জানতে চাচ্ছেন সাম ব্যাচেলার ডিগ্রি যেগুলা, আমি জানি না, মানে প্রশ্নটা ক্লিয়ার না, যেহেতু আপনি একটা উত্তর দিয়েছেন বাংলাদেশের পার্সপেক্টিভে। তো উনি মনে হয় ব্যাচেলার কি কি ইংলিশ ডটে পর্তুগালে প্রোগ্রাম আছে সেই সম্পর্কে মনে হয় জানতে চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এরকম। এরকম কিনা রাসেল আহ, ভাই, একটু কাইন্ডলি। যে এটিও হতে পারে হয়তো। তো হ্যাঁ, আর আমার একটু মনে ক্লিয়ার হচ্ছে না, প্রশ্নটা ক্লিয়ার না, ইয়েস। প্রশ্নটা ক্লিয়ার না, জি, এজন্যই। তো এক্ষেত্রে আপনি হয়তো দু চারটে ইনস্টিটিউশনের নাম মেনশন করে দিতে পারেন, হয়তো ওনার কাজে লাগবে। জি, থ্যাংক ইউ। আমি তাহলে যেহেতু ইনস্টিটিউশন আসতেছি, আমি একটা ডেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি, সরাসরি ডেটা। হ্যাঁ, আমার এটা রিসার্চ যেটা বলা, মানে রিসার্চ আমি নিজে সার্চ করে করে বের করেছি। এটা আমি বলি যে ইউনিভার্সিটি অফ লিসবন, এখানে ইংলিশ ডটে ব্যাচেলার আছে এবং মাস্টার্স আছে। আমি যেগুলো ইউনিভার্সিটির নাম বলছি, প্রত্যেকটা ইউনিভার্সিটি ইংলিশ ডটে ব্যাচেলার এবং মাস্টার্স উভয়ই আছে। তো ইউনিভার্সিটি অফ লিসবন, আমি টিউশন ফি সহ বলছি। টিউশন ফি হচ্ছে 1850 ইউরো থেকে 7000 ইউরো পর্যন্ত। ইউনিভার্সিটি অফ পোর্তো, টিউশন ফি 2750 ইউরো থেকে 8000 ইউরো পর্যন্ত। ইউনিভার্সিটি অফ নোভা ডি লিসবন, 1200 ইউরো থেকে 4500 ইউরো পর্যন্ত। ইউনিভার্সিটি অফ কোইম্ব্রা, 1800 ইউরো থেকে 3700 ইউরো পর্যন্ত। ইউনিভার্সিটি অফ আলগার, 2250 ইউরো থেকে শুরু করে 5000 ইউরো পর্যন্ত। ইউনিভার্সিটি অফ মিনহো, 2500 ইউরো থেকে শুরু করে 3900 ইউরো পর্যন্ত। ইস্তে, অর্থাৎ ইনস্টিটিউট অফ লিসবন যেটা বলা হয় ইস্তে,
সেটা হচ্ছে 3,000 থেকে শুরু করে 7,000 ইউরো পর্যন্ত। ইজেক ইজেকেও বলা হচ্ছে যে 1850 ইউরো থেকে শুরু করে 8,000 পর্যন্ত। ইউনিভার্সিটি অফ এভোরা আমরা জানি 1800 ইউরো থেকে শুরু করে 3700 ইউরো পর্যন্ত। ইউনিভার্সিটি অফ ইউরোপিয়া, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু, এটা হচ্ছে 45 ইউরো থেকে শুরু করে 8,000 ইউরো পর্যন্ত। আর আরেকটা ইউনিভার্সিটি আছে ক্যাথলিক ইউনিভার্সিটি অফ পর্তুগাল, সেটি হচ্ছে 37 ইউরো থেকে শুরু করে 7,000 ইউরো পর্যন্ত। এটি আমার কাছে ইংলিশ ডট অবশ্যই দেখবেন যেটি ইংলিশ ডটে আছে কিনা। ধন্যবাদ। জি ধন্যবাদ জহিরুল ভাই। আপনি অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, বিশেষ করে টিউশন ফি এবং কি অনেকগুলো ইনস্টিটিউশনের নাম মেনশন করেছেন। আশা করি অনেকেই উপকৃত হবে। তো এক ভাইয়ে প্রশ্ন করেছেন যে পর্তুগাল স্টুডেন্ট ভিসা হোল্ডারদের কার্ড পাওয়া যায় কিনা। জি অবশ্যই কার্ড পাওয়া যায়, এবং কি বর্তমান যে নিয়ম করছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে প্রথমে 2 বছরের কার্ড দিবে এবং কি পরবর্তীতে 3 বছরের রেসিডেন্স কার্ড দিবে। যখন এটি 5 বছর হয়ে যাবে তখন আপনি পর্তুগিজ ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জি ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি যে পর্তুগালে ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাতে হয় এবং কি কত মাসের স্টেটমেন্ট লাগে। মাস্টার্স অফ পাবলিক হেলথ এই সাবজেক্টের জন্য যদি কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করতেন কম টিউশন ফিতে। যে এই বিষয়ে জরুল ভাই ভালো বলতে পারবেন, যেহেতু উনিও এই রিলেটেড পড়াশোনা করছেন। আমি জরুল ভাইকে বলবো। জি ধন্যবাদ রাসেল ভাই। জি আসলে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে আপনি কোন প্রোগ্রামে আসতেছেন। আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আসেন, আমার জানা মতে 20 থেকে 30 লাখ টাকা দেখালে ভালো হয়। এটা উইথ 6 মাস থেকে 1 বছরের ট্রানজেকশন সহ এটা দেখালে ভালো হয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে মাস্টার্স এর ক্ষেত্রে এটা 10 লাখ, এটা 6 থেকে 1 বছরের ট্রানজেকশন দেখালে ভালো হয়। আর হচ্ছে নেক্সট যে বিষয়টা থাকে যে উনি আসলে কয়েকটা রিকমেন্ডেশন চাচ্ছেন। মাস্টার্স অফ পাবলিক হেলথ, মাস্টার্স অফ হ্যাঁ পাবলিক মাস্টার্স অফ হেলথ এর পাবলিক হেলথ, বিষয়ে। হ্যাঁ জি এটার জন্য সবচেয়ে পোর্তো ইউনিভার্সিটি ভালো। পোর্তো ইউনিভার্সিটি ইংলিশ ডটে আছে, তারপরে লিসবন ইউনিভার্সিটি আছে, এছাড়া কুইম্বরা ইউনিভার্সিটি আছে ইংলিশ ডটে। আর নোভা ইউনিভার্সিটিতে আছে, বাট ওটা একটু কমপ্লিকেটেড। আমি একজনের জন্য ট্রাই করছিলাম বাট পারিনি। আর পর্তুগালে অ্যাপ্লিকেশনের সময়টা কখন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু প্রশ্ন চলে আসছে আমি টোটালি তুলে ধরছি ইস্যু। পর্তুগালে অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ থেকে, আর চলে 4th ফেজ অর্থাৎ হচ্ছে অক্টোবর পর্যন্ত। ফার্স্ট ফেজ চলে আনটিল 12ই ফেব্রুয়ারি, সেকেন্ড ফেজ চলে আনটিল এপ্রিল, থার্ড ফেজ চলে মে থেকে, আর অর্থাৎ ফোর্থ ফেজ চলে অগাস্ট এবং সেপ্টেম্বর, অগাস্ট পর্যন্ত আর কি। এই হচ্ছে 3 থেকে 4টা ফেজে ওরা অ্যাপ্লিকেশনে ডিপেন্ড অন ইউনিভার্সিটি এন্ড সেশন। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এখন, যে এখন হচ্ছে সবচেয়ে পিক আওয়ার বলা যায় অ্যাডমিশনের জন্য। জি রাসেল ভাই। আর আমি জি আরেকটা জিনিস উল্লেখ করবো যে নোভা ইউনিভার্সিটিতে অলরেডি ওরা নোটিশ করেছে 22শে মে পর্যন্ত ওরা অ্যাপ্লিকেশন স্টার্ট আছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য, আর মে 19 তারিখ পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ এমএস প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট আছে। ইসতে অলরেডি ফার্স্ট পেজ শেষ, ইজেকে বা লিসবন ইউনিভার্সিটি ফার্স্ট পেজ শেষ, সেকেন্ড পেজের জন্য ওরা ওপেন করেছে অলরেডি, এবং এটার সময় আছে জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত। আর পোর্তো ইউনিভার্সিটিতে জুলাইয়ের ওরা শুরু করবে এখন, হয়তো কিছুদিনের মধ্যে ওপেন হবে। এটা হয়তো সামনে এই মাসের শেষ পর্যন্ত চলতে পারে আর কি, অথবা সামনে মাসের ফার্স্ট উইক পর্যন্ত চলতে পারে। যেহেতু এখন ওপেন করে নাই, এখন বলা যাচ্ছে না এই আর কি। আর জি আলগালেবে জি ধন্যবাদ। ইউনিভার্সিটিতে এগুলো ধন্যবাদ জহিরুল ভাই। চলছে আশা আর করি কি, উনি সবসময় অ্যাডমিশন উত্তরটি পেয়েছেন। কয়েক ফেজে আশা করি চালাচ্ছে। উনি উত্তরটি পেয়েছেন। আমরা নেক্সট প্রশ্নটি নিব। জি রাসেল এক ভাই ভাই। অন্য একজন প্রশ্ন করেছেন যে ডাজ অল দিস অ্যাকসেপ্ট আইএলস ইন্ডিকেটর টেস্ট রেজাল্ট। অর্থাৎ এই সমস্ত ইনস্টিটিউশন গুলো কি আইএলস ইন্ডিকেটর টেস্ট রেজাল্ট অ্যাকসেপ্ট করে কিনা। হ্যাঁ আপনি প্রশ্নটি অবশ্যই দেখছেন, এইটির কি কোনো উত্তর আছে আপনার কাছে? নো। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব।
Does they also require bank statement if সরি সরি না, apply আমি from একটু Denmark? বুঝতে পারিনি কোশ্চেনটা। যে আহ, এটি ছিল হচ্ছে পূর্বের কোশ্চেনটি। আমি প্রশ্নটা দেখতে পাচ্ছি না, একটু যদি শো করেন কাইন্ডলি রাসেল ভাই। এটি বলছে যে ডাজ অল দিস অ্যাকসেপ্ট আইএলস ইন্ডিকেটর টেস্ট রেজাল্ট, অর্থাৎ এই আপনি এই যে এতক্ষণ যে ইনস্টিটিউশন গুলোর নাম বলছেন তারা কি আইএলস ইন্ডিকেটরের টেস্ট রেজাল্ট কি তারা অ্যাকসেপ্ট করে কিনা। আচ্ছা, এটি একটু কমপ্লিকেটেড প্রশ্ন মনে হচ্ছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। রাসেল ভাই একটু অর্থাৎ যদি হ্যাঁ, প্রশ্নটা আমাকে আরেকবার রিপিট করেন আচ্ছা আমরা আবারও কাইন্ডলি, আসবো আমি এই শুনতে প্রশ্নে। আমরা পাইনি। ওকে, পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডেনমার্ক থেকে অ্যাপ্লিকেশন করলে ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে কিনা। আপনি স্টুডেন্ট হিসেবে যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করেন না কেন আপনাকে ব্যাংক স্টেটমেন্ট হ্যাঁ আমি লাগবে। এটা অ্যান্সার, হ্যাঁ এটা অ্যান্সার দিয়েছি জি জি, তো আপনি যে দেশ থেকে, পৃথিবীর যে দেশ থেকে আপনি স্টুডেন্ট পারমিট হিসেবে অ্যাপ্লাই করেন আপনাকে অবশ্যই আমার কাছে ব্যাংক একটু মনে স্টেটমেন্ট দেখাতে হবে। ধন্যবাদ। হচ্ছে যে ইন্ডিকেটর বলতেছে ওরা কি ব্যান্ড স্কোর কথা বোঝাচ্ছে কিনা। জি জি, কোশ্চেনটি আমি আবারও তুলে ধরছি আপনার কাছে। নেক্সট রাসেল ভাই। কোশ্চেনটি আমি তুলে ধরছি আপনাকে আবার, আপনি জি কোশ্চেনটি দেখেন। আমি শুনতে পাচ্ছি স্ক্রিনে আপনি আপনাকে, আপনি কোশ্চেনটি একটু দেখছেন বলবেন সম্ভবত। কাইন্ডলি যে does they also require bank statement in apply from কোশ্চেনটি আপনি Denmark rather স্ক্রিনে than দেখতে পাচ্ছেন home না? country? জি জি আমি দেখেছি, আপনার অ্যান্সারও শুনেছি, আপনি সঠিক বলেছেন। জি জি স্ক্রিনে দেখতে পাচ্ছি। জি নেক্সট, আপনি উত্তর আমি দিয়েছেন এটা অলরেডি। একটু সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো আমরা পরবর্তী প্রশ্নে অর্থাৎ আগের। আমি আরেকটা হুম, কোশ্চেন দেখতে পাইছি, হাউ অ্যাবাউট ইউনিভার্সিটি ইউরোপিয়া ইন ইউরোপিয়া। লিসবন IELTS indicator which language recently due pandemic situation? আমি ইউরোপার ব্যাপারে একটু আমি কনফিউজড, কারণ ইউরোপার ওইখানে অনেক সময় শুনেছি যে রেসিডেন্ট কার্ডেরও প্রবলেম হয়। সো আমি সাজেস্ট করব না, যদি অনেক সময় দেখা যায় যে পড়তে পড়তে ব্রেক দেন, সো এই ব্রেক দেওয়ার কারণে প্রবলেম হয়। সো আমি ইউরোপা ইউনিভার্সিটি আপনাকে কাউকে সাজেস্ট করব না। যদি আপনি লিসবনে থাকেন তাহলে আমি ইউরোপা ইউনিভার্সিটি সাজেস্ট করব। জি নেক্সট। জি, ধন্যবাদ মন ভাই। আসলে অনেকেই আমাদের কাছে জানতে চায় যে স্কলারশিপ ফ্যাসিলিটিস নিয়ে, পর্তুগালে কি আসলে মোটা দাগে কি কি ধরনের স্কলারশিপ আছে বা কোন কোন লেভেলে এই স্কলারশিপ গুলো কোয়ালিফাই করা যায়, এই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ আমার স্কলারশিপ পর্যন্ত যতটুকু জানা, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, ধন্যবাদ। আমার স্কলারশিপ যতটুকু জানা যে সেটা হচ্ছে যে সবচাইতে বেশি স্কলারশিপ হয় হচ্ছে এফসিটি, যেটা পিএইচডির জন্য, তারপরে গুলবেনকিয়ান পর্তুগালের, তারপরে আরো স্কলারশিপ আছে সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস। ইরাসমাস মুন্ডাস সব জায়গায় ওপেন। আর একটা স্কলারশিপ আছে এদের নিজস্ব, সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই সোশ্যাল সার্ভিস বলে একটা সার্ভিস আছে, সেখান থেকে আপনি টিউশন ওয়েভার পেতে পারেন, সেখান থেকে আপনি ফুড পেতে পারেন, সেখান থেকে আরো বিভিন্ন রকম স্কলারশিপ পেতে পারেন। তবে সেটা অ্যাপ্লিকেশন যখন করবেন তাদের সোশ্যাল সার্ভিসের সাথে যোগাযোগ করবেন, বা আপনার প্রফেসরের সাথে যোগাযোগ করবেন, বা ইউনিভার্সিটি যে ডিরেক্টর আছেন ওই ফ্যাকাল্টির বা ওই অ্যাডমিশনে তার সাথে যোগাযোগ করবেন। তারাই আপনাকে মেনশন করে দিবে যে আসলে কোন কোন স্কলারশিপ আছে। আর আরেকটা স্কলারশিপ আছে, সেটা অনেক দামি স্কলারশিপ, ম্যারি কুরি স্কলারশিপ, সেটা হচ্ছে পিএইচডির জন্য। এই স্কলারশিপও পর্তুগালে অ্যাভেলেবল, বাট এটা আপনার ওই নির্দিষ্ট সায়েন্টিফিক ইস্যুতে আর কি, যেগুলো সেগুলো আর কি ম্যারি কুরি বা এফসিটির জন্য বেশি প্রযোজ্য। বলবেন কেন এরা এই ক্ষেত্রে বেশি প্রযোজ্য, অন্যান্য ক্ষেত্রে আর্টস বা কমার্স সেক্টরে স্কলারশিপ খুবই কম, তারা সর্বোচ্চ টিউশন ওয়েভার পেতে পারে। আর সায়েন্সের গুলো সম্পূর্ণ তারা ফুড থেকে শুরু করে তাদের থাকা খাওয়া সব খরচপাতি তারা দেয়।
আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হয় বলে রাখি, এখন ওয়ার্ল্ডের অন্যান্য স্কলারশিপ কমে যাবে আমার কাছে যতটুকু আমি বুঝতে পারছি আর কি, অ্যাপ্লিকেশনের বা সবার সাথে কথা বলে ওয়ার্ল্ডের সব রকম স্কলারশিপ এখন কমে যাবে, যেহেতু একটা প্যান্ডেমিকের কারণে ওয়ার্ল্ডের একটা ক্রাইসিস চলবে আর কি অর্থনৈতিক ভাবে। সো নেক্সট হয়তো অন্যান্য স্কলারশিপ করা হয়ে যাবে, তবে মেডিকেল রিলেটেড অর্থাৎ মলিকুলার বায়োলজি, লাইফ সায়েন্স, তারপর বায়োমেডিক্যাল সায়েন্স, মেডিসিন, ফার্মাসি, এই টাইপের সায়েন্সের যে স্কলারশিপ এগুলো অনেক অনেক পরিমাণ বেড়ে যাবে আর কি, এবং তাদের রিকোয়ারমেন্ট শিথিল করা হবে, অনেক বেশি বেশি ফান্ড দেওয়া হবে। কারণ সবাই বুঝতে পেরেছি আসলে এই প্যান্ডেমিক কারণে করোনা ভাইরাস যে ইস্যু, এটা হচ্ছে সম্পূর্ণ মলিকুলার বায়োলজি বা সায়েন্স রিলেটেড গবেষণার মানে একটা অংশ। সুতরাং এটা ডাক্তারদের অনেক বলা হয় ডাক্তার ডাক্তার, আসলে কোভিড-19 একটা ভাইরাস, ভাইরোলজি খোঁজা হচ্ছে এখন, ব্যাকটেরিওলজি খোঁজা হচ্ছে এখন, এখন আপনার ফার্মাসিস্ট খোঁজা হচ্ছে, ডাক্তার খোঁজা হচ্ছে। সুতরাং ওভারঅলি বলা যায় যে আপনার অবশ্যই ওয়ার্ল্ডে সায়েন্সের স্কলারশিপ এবং অন্যান্য স্কলারশিপ চাইতে বেড়ে যাবে এবং অন্যান্য কমে যাবে। রাসেল ভাই। জি, ধন্যবাদ মন ভাই। একজনে প্রশ্ন করেছেন যে আমাদের সহযোগিতায় আবেদন করা যাবে কিনা। আসলে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের এই গ্রুপটি এবং কি আজকে ফেসবুক লাইভে আসা। তবে ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে হয়তো আমরা সহযোগিতা করতে পারবো না। আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এবং কি পরামর্শ দিচ্ছি। এই তথ্য এবং কি পরামর্শ, এই রিসোর্স গুলো আপনাদের কাজে যে কোনো লাগিয়ে কোশ্চেন, আপনাকে রাসেল ভাই আসলে আমরা বলা উচিত জি, যে কোনো কোশ্চেন এখানে দিবেন, আপনারা প্রশ্ন করবেন এখানে, আমরা চেষ্টা করব হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর এখানে দেওয়ার জন্য। আমরা যারা সেটাই বাইরে আমরা থাকি অনেক আমাদের ব্যস্ত থাকি, ইন্ডিভিজুয়ালি সম্ভব না বলে আমি অন্তত 100টা প্রশ্ন পেয়েছি এই এই মাসেই। এই কারণেই আর কি আমাদের লাইভে আসা। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা এখানে করবেন এবং আপনারা এখানে ই করবেন, আমরা অ্যাপ্রুভ করবেন এবং যারা এক্সপার্ট আছে তারা উত্তর দিবেন, আমরাও চেষ্টা করব উত্তর দেওয়ার। হ্যাঁ, সেটাই আসলে এই গ্রুপের মাধ্যমে সেই 2015 সাল থেকে এ পর্যন্ত অনেকেই তথ্য এবং কি সাহায্য সহযোগিতা নিয়ে পর্তুগালে গেছেন। তো আমি আশা করব আমরা সহকারে সেসব বাইরে ওই গ্রুপের মধ্যে এক্সিস্টিং রয়েছেন। সো যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের আপনার সহযোগিতা আপনি গ্রুপে পোস্ট দিবেন এবং কি আপনার যথাযথ উত্তর অথবা সহযোগিতা আপনি অবশ্যই পাবেন। তবে আমি ব্যক্তিগতভাবে এই দায়িত্ব অথবা আমাদের গ্রুপের কেউ এই দায়িত্ব হয়তো নিতে পারবে না। কারণ যেহেতু যারা বাইরে থাকে বা দেশে যারাই থাকুক, যারা কর্মজীবী তারা ব্যস্ত থাকে বিভিন্ন ইস্যু নিয়ে। সো আমরা চেষ্টা করি যেন রিসোর্স গুলো, যে তথ্যগুলো সর্বশেষ আপডেট সেটি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে, যেন আপনারা এটিকে ইউটিলাইজ করে আপনি আপনার সবকিছু সম্পূর্ণ করতে পারেন। জি, ধন্যবাদ। আসলে যেমন আপনি বলছিলেন যে আপনি অনেকগুলো প্রশ্ন পেয়েছেন যে লাস্ট 1 মান্থ এর মধ্যে মোস্ট মানে কি ধরনের প্রশ্নগুলো আপনি বেশি পেয়েছেন বা কি কোন বিষয়গুলো আসলে বাংলাদেশের স্টুডেন্টরা জানতে চাচ্ছে আপনার কাছ থেকে? সবচেয়ে বেশি পেয়েছি যে প্রশ্নটি সেটি হচ্ছে, ভাই অ্যাডমিশন চলছে কি চলছে না, হচ্ছে না। আমি সবার জ্ঞাতার্থে বলছি যে অ্যাডমিশন এখন হচ্ছে এবং এখন সবচেয়ে বেশি হচ্ছে, কারণ এখন ফাইট কম, মানুষের মনে করছে সবকিছু বন্ধ। বাট বাইরের দেশে সবকিছু যেহেতু অনলাইনে মেনটেন করা হয়, প্রত্যেকে ঘরে বসে তারা হচ্ছে অ্যাডমিশন নিচ্ছে, মানে অ্যাডমিশনের কাজগুলো সমাপ্ত করছে। সুতরাং কোনো প্রকার অরিড হওয়ার কোনো কারণ নাই যে অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে, সব জায়গায় অ্যাডমিশন গোয়িং অন। সো এটা একটা বেশি কোশ্চিন আসছিল। সেকেন্ড কোশ্চিন আসছিল যে ভাই এখন আপনাদের পর্তুগালের লকডাউন কবে খুলবে বা কবে কি হবে। আমার ইউনিভার্সিটি অলরেডি বলে দিয়েছে বা স্কুল কলেজগুলো অলরেডি 18 তারিখে, এই মাসে 18 তারিখের পর থেকে চালু করবে। তবে এটা ফাইনাল সিদ্ধান্ত নয়, এটি পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত জানা হবে, এটা খসড়া সিদ্ধান্ত। আর বিভিন্ন রকম ইনস্টিটিউট গুলো, ইউনিভার্সিটি গুলো খুলে দেওয়া হচ্ছে, এবং যাদের খোলা হচ্ছে না তাদের হচ্ছে বলছে ভাই আমরা তাহলে এখন কিভাবে কি করব। মানে সবকিছু আপনাদের যেহেতু অনলাইনে হচ্ছে, আপনারা সবকিছু অনলাইনে করবেন, অ্যাপ্লিকেশন করবেন, তারা সবকিছু কার্যক্রম চালু করছে। শুধুমাত্র অনেক সময় এই যে শিথিল করছে যে ভাই কি অবস্থা না অবস্থা, সবাই কবে খুলবে, ফ্লাইট কি, ভিসা হবে কি হবে না, ভাই ভিসা কিভাবে সাবমিট করবো অনেকে প্রশ্ন করছেন। এখন আপনি অ্যাডমিশন নিয়ে রাখবেন, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আপনি তখন রেজিস্ট্রেশন করে ভিসা সাবমিট করবেন, বা অনেক ইউনিভার্সিটি ইন পার্সন রেজিস্ট্রেশন করে আপনি ওইভাবে আর কি সাবমিট করতে পারেন আর কি। সবচেয়ে বেশি প্রশ্ন আসলো ভিসা প্রসিডিউর কি হবে এবং অ্যাডমিশন হচ্ছে কিনা। অ্যাডমিশন হচ্ছে, ভিসা প্রসিডিউর যখন ইন্ডিয়া বা লকডাউন খুলে যাবে তখন আপনি আগের কাগজপত্র দিয়েই আপনি ভিসা সাবমিট করবেন।
রাসেল ভাই। জি, ধন্যবাদ মন ভাই। আসলে আহ, আমার কাছে একটি বিষয় খুবই আমি জানি অনেকে হয়তো কষ্ট পাবেন, কিন্তু বিষয়টি খুবই নর্মাল সিম্পল। অনেক কিছু বিষয় আমাদেরকে প্রশ্ন করে, যেটি আসলে আপনি চাইলেই 5-10 মিনিট বা আধা ঘন্টা গুগল করে আপনি এই প্রশ্নগুলোর উত্তর নিতে পারেন। ইন কেস বিশেষ কোনো বিষয় যেটি হয়তো আপনার গুগল করে বা ইন্টারনেট সার্ফিং করে আপনি উত্তরটি পাচ্ছেন না বা বুঝতেছেন না বিষয়টি, সেই সকল বিষয় আসলে আমি মনে করি যে গ্রুপে অথবা যারা এক্সপার্ট আছে তাদের সাথে যোগাযোগ করা উচিত। কিন্তু আমরা দেখি যে অনেকে যোগাযোগ করেন যে যেমন ওনার প্রোফাইল দিয়ে দিচ্ছে, আমাকে একটু আমার এই হচ্ছে প্রোফাইল, আমাকে A to Z বলেন। আসলে কাউকে A to Z বলা আমি মনে করি যে কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেন্টকে সোজা আপনি কাঁধে করে তাকে নদী পার করে দেওয়া আসলে সম্ভব না। হ্যাঁ, অর্থাৎ A to Z যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এখন আপনার যদি বেসিক একটা ধারণা না থাকে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ইউনিভার্সিটি ফাইন্ড আউট করবেন, কিভাবে সাবজেক্ট চয়েস করবেন, কিভাবে ডকুমেন্টেশন গুলো রেডি করবেন, এক্ষেত্রে হয়তো আমরা আপনাকে কোনো বিশেষ জায়গায় যদি আপনি আটকান, তাহলে সেটি আমরা আপনাকে সেখান থেকে তুলে আনার চেষ্টা করতে পারবো। কিন্তু আপনাকে পুরোপুরি আমরা আহ, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাওয়াটা আসলে এটি অলমোস্ট অসম্ভব। এ বিষয়ে জহুরুল ভাই কি বলেন? জি, হ্যাঁ, আসলে একমত সম্পূর্ণ। কারণ আপনি এখন ইন্টারনেটের যুগ, আপনি যে কোনো ইস্যু নিয়ে আপনি গুগল সার্চ করবেন, রাসেল ভাইয়ের সাথে আমি একমত। হ্যাঁ, আপনি যে কোনো ইস্যু নিয়ে গুগল সার্চ করবেন, গুগল সার্চ করে অবস্থান কি এবং আপনার স্কোর কেমন, অনেক আছে, অনেক হিউজ হিউজ। সুতরাং পার্সোনাল বিষয়গুলো তুলে ধরে মানে এইভাবে কাউকে হেল্প করা পসিবল না। আর ওয়ার্ল্ডের এখন যারা আমরা বাইরে থাকি, অনেক অনেক ব্যস্ত থাকতে হয়। অনেকে মন খারাপ করেন, দয়া করে ভাই মন খারাপ করবেন না। হ্যাঁ, আপনারা নিজে ক্যাপাবল হন। আমি দেখেন, আমি নিজে ক্যাপাবল হয়ে কাজ করেছি, আমি গর্ব করেই বলি যে আমি শুনেছি এজেন্সি টেজেন্সি কি কি লাগে। নো, আপনি যদি নিজে ক্যাপাবল হন, কোনো এজেন্সি লাগবে না, কাউকে লাগবে না। আপনি আগে নিজে ক্যাপাবল হন। আপনি একটা ওয়ার্ল্ডের বাইরে দেশে পড়তে যাচ্ছেন, আপনি নিজে ক্যাপাবল হবেন না, ভবিষ্যতে আপনি জীবন ওখানে চালাবেন কি করে? সুতরাং আপনি নিজে ক্যাপাবল হওয়ার জন্য ট্রাই করবেন। দেন আপনি যদি ছোটখাটো যদি ইস্যু থাকে, সেগুলো আপনাদের পোস্টের মাধ্যমে রিকভার করতে পারেন। রাসেল ভাই। জি, জি, ধন্যবাদ জহুরুল ভাই। আসলে দুটি প্রশ্ন আসছে প্রায় একই ক্যাটাগরির। একটি হচ্ছে যে MPH অর্থাৎ মাস্টার্স ইন পাবলিক হেলথ সম্ভবত, সেটি কমপ্লিট করার পরে জব ফ্যাসিলিটি কেমন, আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে পার্ট টাইম জবের ফ্যাসিলিটি কেমন। এই দুটি প্রশ্নের উত্তর আমি মুম্বাই সাম্প্রতিক সময়ে অর্থাৎ বছরখানেক হয়েছে সম্ভবত, বা এখনো হয় নাই। তো ওনার এই বিষয়ে সাম্প্রতিক সময়ের যে অভিজ্ঞতা উনি শেয়ার করবেন যে স্টাডি কমপ্লিট করার পরে সেখানে সেটেলমেন্ট এবং কি জব ফ্যাসিলিটি, অথবা স্টাডি চলাকালীন সময়ে পার্ট টাইম যে জব ফ্যাসিলিটি, সেটি একটু আহ, তুলে ধরবেন আমাদের সাথে। আচ্ছা, রাসেল, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে আসলে পার্ট টাইম জব করে পসিবল কিনা। হ্যাঁ, পার্ট টাইম জব করতে পারবেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি থাকে। আপনার পর্তুগিজ বা পর্তুগালের জন্য যদি বলি, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ বা ইউরোপের যে কান্ট্রিতে যান না কেন, আপনি ওই ল্যাঙ্গুয়েজটুকু অন্তত জানতে হবে। ওই ল্যাঙ্গুয়েজ যদি জানেন, আপনার জন্য জব অ্যাভেলেবল। তাছাড়া জব অ্যাভেলেবল না। আর একটা বিষয় হচ্ছে পারমিশন অফ ওয়ার্ক। পর্তুগালে নর্মাল স্টুডেন্ট গেলে তাদের 20 ঘন্টা পারমিশন দেয়। তবে আপনি চাইলে এটা ফুল টাইম পারমিশন অফ ওয়ার্ক কাজ করে নিতে পারেন। তবে এটা করার পরে আপনি জব অ্যাভেলেবল হতে পারে। আর এটা হচ্ছে জব মানে পড়াশোনা কালীন অবস্থায়। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা সোশ্যাল সার্ভিস বলে একটা সার্ভিস থাকে, ওইখানে যাবেন। ওইখানে যাওয়ার পরে আপনার প্রোফাইল সাবমিট করবেন। জব বলে যে পর্তুগালে জব অ্যাভেলেবল না, এটা এক পক্ষে সত্যি, আর এক পক্ষে সত্যি না। কারণ হচ্ছে সত্যিটা কিরকম, এরকম যে নর্মাল ক্যাটাগরির জব অ্যাভেলেবল না, আর স্পেশাল কোটার কয়েক ক্যাটাগরির জব অ্যাভেলেবল। নর্মাল ক্যাটাগরি যেমন রেস্টুরেন্ট জব আমরা যেটা খুঁজি, সেটা অ্যাভেলেবল না। কারণ হচ্ছে প্রচুর ইমিগ্রেন্ট। কারণ দেখা যাচ্ছে 18,000 যদি মানুষ অন্য থাকে পর্তুগালে, বাংলাদেশি, তার মধ্যে ইমিগ্রেন্টই দেখা যাচ্ছে এখানে 17,000, বা দেখা যাচ্ছে 17,500। 500 মানুষ দেখা যাচ্ছে ভিসা নিয়ে গিয়েছে, স্টুডেন্ট ভিসা। তো সেই ক্ষেত্রে বা অন্যান্য ভিসা, সেই ক্ষেত্রে তুলনামূলক ভাবে 1,000 বা সামথিং হতে পারে। সেই ক্ষেত্রে তারা প্রত্যেকে জব খুঁজে। এই কারণে লো মানের যে জবগুলো, এগুলো প্রচন্ড ডিফিকাল্ট, হ্যাঁ, হয়ে যায় সবার জন্য। তবে আপনি যদি নিজের
স্যার আপনার যদি যে রেসিডেন্ট কার্ড দেবে এই কার্ডটা যদি আপনি পারমিশন অফ ওয়ার্ক করে নেন তাহলে আপনার জন্য জব অ্যাভেলেবল হয়ে যাবে। এটা হচ্ছে একটা অবস্থা। আর নর্মালি এখানে খরচ যেহেতু কম, 20 থেকে 30 হাজার টাকার মধ্যে থাকা যায় পর্তুগালে, এটা একটা ভালো দিক। আর আপনি জব করে টিউশন ফি জোগাড় করতে পারবেন না, আপনি জব করে আপনি নিজের থাকা খাওয়া এটা ম্যানেজ করতে পারবেন, সাথে হয়তো ইয়ে হবে। আর আপনারা চেষ্টা করবেন কিছু দিনের জন্য টাকা পয়সা, যদি যারা দেশ থেকে যাবেন, বিভিন্ন দেশ থেকে আসবেন, 5-6 মাসের টাকা পয়সা নিয়ে যাবেন, কারণ ল্যাঙ্গুয়েজটা করবেন। আমি জানি অনেক প্রতিষ্ঠান আছে, রাসেল ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে, অনেক সুন্দর প্রতিষ্ঠান। বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা যদি কেটে উঠতে পারেন, জব আপনার জন্য অ্যাভেলেবল হবে। আর আফটার মানে কমপ্লিট ইউর গ্রাজুয়েশন, আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, পোস্ট গ্রাজুয়েশন হোক, ব্যাচেলার হোক, আর যে কোনো পিএইচডি হোক, আপনার এটা যেহেতু ওয়ার্ল্ড মানের, যেমন লিসবন ইউনিভার্সিটি 300 র্যাঙ্কিং এ, আপনার আপনি এটা যদি কমপ্লিট করতে পারেন এবং যদি আপনি ইয়ে করেন, এটা হচ্ছে ইজিলি আপনি অন্য দেশে মুভ করতে পারেন। ওই দেশে থেকে আপনার ওই ক্যাটাগরি, যেমন আপনি যদি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেন, আপনি কন্টাবিলিস্টা যেটা বলে সেটা আপনি করতে পারেন। আপনি যদি লয়ে পড়াশোনা করেন, আপনি একজন সলিসিটর হিসেবে কাজ করতে পারবেন। আপনি যদি একটা ফার্মাসিস্ট হিসেবে আপনি ডিগ্রি নিতে পারেন, আপনি ফার্মাসি হিসেবে সরাসরি কাজ করতে পারেন। ডাক্তারদের জন্য বিশাল সুযোগ, তারা যাবেন, যাওয়ার পরে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিবেন, ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করার পরে একটা ওদের রেজিস্ট্রেশন করা হয়, রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন পরীক্ষা দিবেন, পরীক্ষায় পাস করলে আপনি রেজিস্টার্ড ডাক্তার হয়ে যাবেন, বাংলাদেশে যেমন বিএমডিসি করে। সুতরাং এটা খুব সহজে আপনারা কিন্তু ডাক্তাররা ওখানে কেরিয়ার করতে পারেন, কারণ আমি জানি ডাক্তাররা অনেক ট্রাই করছেন। বাংলাদেশের এই খারাপ অবস্থার সময় ডাক্তারদের বিভিন্ন সেফটি নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন রকম ইস্যু নিয়ে প্রশ্ন উঠেছে। সুতরাং তারা বেশি বেশি এমপিএস বলেন, বিভিন্ন রকম পাবলিক হেলথ বলেন, সেগুলোতে যেহেতু ফান্ড বাড়বে, তারা আপনারা এই বিষয়গুলো তারা বেশি বেশি সার্চ করছে, যে পর্তুগালের সেটেলমেন্টের বিষয়টা। আর আপনি যদি স্টুডেন্ট হিসেবে পর্তুগালে বৈধভাবে 5 বছর থাকেন এবং আপনার রেসিডেন্ট কার্ড যদি থাকে, তাহলে অবশ্যই আপনি পাসপোর্টের জন্য ফাইনাল যে সেটেলমেন্ট, এটার জন্য আপনি আবেদন করতে পারবেন। রাসেল ভাই। জি, ধন্যবাদ। মন ভাই সুন্দরভাবে বলছিলেন। এই প্রশ্নের এই এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে মন ভাই দিয়েছেন। আমরা আপনাকে অনুরোধ করব যে আমাদের এই লাইভটি শুরুর অংশটি দেখার জন্য। সেখানে তিনি বেশ কিছু ইনস্টিটিউশনের নাম উল্লেখ করেছেন, যেখানে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি অনেকগুলো ইংলিশ সাবজেক্ট রয়েছে। তো আপনি সেগুলো দেখতে পারেন। আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। এটি হচ্ছে আসলে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে, এই কারণে যে কারো ব্যাকগ্রাউন্ড যদি হিউম্যানিটিস থাকে, সে কি ম্যানেজমেন্ট প্রোগ্রামে ব্যাচেলর করতে পারবে কিনা? আমি বলবো যে অবশ্যই পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে যে এসওপিটা লিখবেন, অর্থাৎ মোটিভেশনাল লেটার অথবা এসওপি বলে অনেকে, আহ, তো এসওপিটা আপনি বা মোটিভেশনাল লেটারটা আপনাকে ওইভাবে লিখতে হবে যে আপনি আসলে কেন পড়তে চান ওই সাবজেক্টটা, যে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল এটা, বাট আপনার এটা চেঞ্জ করে আপনি একটু ডিফারেন্ট লাইনে পড়ালেখা করবেন। আপনি যদি সুন্দরভাবে ওখানে যুক্তি দিয়ে যদি আপনি বুঝাতে পারেন, অথবা আপনার অ্যাম্বিশন, হ্যাঁ, আপনার যে টার্গেট সেটি দিয়ে, বা আপনার ফিউচার প্ল্যান, সবকিছু আপনি যদি ওই মোটিভেশনাল লেটারের মধ্যে আপনি ইনক্লুড করতে পারেন, তাহলে অবশ্যই আপনি হিউম্যানিটিস থেকে আপনি অবশ্যই ম্যানেজমেন্ট রিলেটেড বা বিজনেস রিলেটেড যে কোনো সাবজেক্টে আপনি পড়তে পারবেন। তো এই ক্ষেত্রে সায়েন্স রিলেটেড হয়তো কোনো সাবজেক্টে আপনি পড়তে পারবেন না, কিন্তু বিজনেস রিলেটেড বা এই রিলেটেড সাবজেক্ট গুলোতে আপনি পড়তে পারবেন। এই বিষয়ে আমি আরো মুম্বাই থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। জি, মুম্বাই। আপনার সাথে আপনি যেহেতু উত্তর যে সুন্দর করে দিয়েছেন, এটাই উত্তর, আমার আর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ। আহ জি, মুম্বাই, আমরা আসলে আলোচনা করছিলাম যে ইউরোপের বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ কোভিড-19 এর কারণে কি কি ধরনের পরিবর্তন আসছে বা সমস্যা বা সম্ভাবনা, এবং কি তথা সমগ্র পর্তুগালে সহ সমগ্র ইউরোপের বর্তমান যে পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছে। আমাদের সাথে যোগ দিয়েছেন লিসবন ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ স্টুডেন্ট জহিরুল ইসলাম মন। ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং কি আমাদের গ্রুপে যারা মেম্বার আছেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমি সবাইকে অনুরোধ করব, আমাদের লাইভটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর শুরু থেকে যেটি বলছিলাম, আমাদের যে কোনো বিষয় আপনাদের অ্যাপ্লিকেশনের সময় বা পর্তুগাল সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, অবশ্যই আমাদের গ্রুপে আপনারা এটি পোস্ট করবেন। আমাদের যারা মেম্বার, মডারেটর এবং অ্যাডমিন রয়েছেন সবাই এই বিষয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবে। তা আমি এইখন মুনবাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি তো সেখানে একজন স্টুডেন্ট রিসার্চার হিসেবে আছেন, সো আপনার কাছে কি মনে হচ্ছে ওভারঅল? আপনি কি এই পর্তুগালকে রিকমেন্ড করবেন আপনার
আর মতো করে যারা পড়তে চায় বাইরে, আপনার কাছে কি মনে হয় যে পর্তুগাল কি একটি আইডিয়াল কান্ট্রি কিনা যে স্টাডি এবং কি সেটেলমেন্টের জন্য? জি, রাসেল ভাই আপনার সাথে একমত যে আমি যখন পর্তুগালের জন্য অ্যাপ্লাই করি বা পর্তুগালের জন্য স্টাডি শুরু করি বা অসুবিধা সম্পর্কে কিছুই জানতাম না। পরে আমি যাওয়ার পরে ভিসা নিয়ে যাওয়ার পরে আমি ওইখানকার সুবিধা অসুবিধা সম্পর্কে যাওয়া শুরু করি। আমি চাইছিলাম আমার একটা ট্র্যাক মিলাতে, কারণ আমি যেহেতু জেনেটিক্স স্টুডেন্ট, আমি চাইছিলাম এই ট্র্যাকটা মিলিয়ে আমি হচ্ছে তাদের সাথে ওই পড়াশোনা করবো। তো এই ক্ষেত্রে আমাদের একটা স্যারও, আমার প্রফেসর একজন হেল্প করেছেন, তার প্রতি অনেক কৃতজ্ঞ। যে তিনি বলেছেন যে পর্তুগালে একটা প্রফেসর আছে, তুমি লিখতে পারো। তারপরে তার মাধ্যম দিয়ে আমি ওখানে গিয়েছি আর কি ওভারঅলি। তো সেটা হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে আমি যেটা দেখছি ওখানে এনভায়রনমেন্ট এত ফ্রেন্ডলি, এখন পিসফুল কান্ট্রি হিসেবে ওয়ার্ল্ডের 3 নম্বর। কারণ হচ্ছে আমি এত সুন্দর পিসফুল কান্ট্রি, অন্যান্য রেসিজম যেটা বাংলার বাইরের দেশে বলা হয় ওটা নাই। চুরি ছিনতাই জিরো, যেটা আমরা খারাপ লাগলে বললেও সত্য যে লন্ডনে বা ফ্রান্সে সন্ধ্যার পরে অনেকে চুরি ছিনতাইয়ের শিকার হতে পারে, বাট আমি লিসবনে আমার চোখে কখনো পড়েনি বা আমি শুনিও নাই। এইটা একটা বিষয় যে তারা এতটাই ফ্রেন্ডলি এবং সবাই অফিসগুলো এতটাই কোঅপারেটিভ, সবাই ইচ অ্যান্ড এভরিবডি কোঅপারেটিভ, এতটা ফ্রেন্ডলি ওরা। আর সেকেন্ডলি হচ্ছে যে ওখানে চলাফেরা, খাওয়া দাওয়া, যেটা বাঙালি যে খাওয়া দাওয়ার বলে প্রবলেম হয়, এই খাওয়া দাওয়ার প্রবলেমটাও ওখানে, যেহেতু বাঙালি একটা বেনফার্মোস রোড আছে, খাওয়া দাওয়ার প্রবলেমটাও লিসবনে সলভ করা যায়। পোর্তোতেও সম্ভবত আছে কিনা আমি জানি না, তবে পোর্তোতে নাই শুনেছি, তবে বাঙালি ফুড পাওয়া যায়। এটা একটা বড় একটা মানে ফ্যাসিলিটিস, যেটা অন্যান্য দেশে হয়তো খুব একটা অ্যাভেলেবল না। আর তৃতীয় ফ্যাসিলিটিস হচ্ছে এই ডিগ্রি গুলা ইন্টারন্যাশনাল মানের, কারণ হচ্ছে তার ইউনিভার্সিটি গুলা, পোর্তো ইউনিভার্সিটি 276তম এখন ওয়ার্ল্ডের কিউসি র্যাঙ্কিং। লিসবন ইউনিভার্সিটি 300-র মধ্যে আছে, সম্ভবত 298 কি 305, আমার এখন হয়তো কম বেশি হতে পারে। আর নোভা ইউনিভার্সিটি বলেন, কোইম্ব্রা বলেন, কোইম্ব্রা অনেক একটা পুরাতন ট্রেডিশনাল ইউনিভার্সিটি, যেটা দেখা যাচ্ছে কয়েকশো বছর আগে হয়েছে, মানে কত শত বছর যেন আগে হয়েছে জানি না। তো অনেক পুরাতন। আলগারবে নতুন, ফারোতে একটা অনেক ভালো এরিয়া, সব মিলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আপনি এই যে ঠান্ডার মধ্যে যে বসবাস করা, আমার সরি টু সে, এটা যদি আমাকে কল্পনা করা হতো আমি মানে খুব কষ্ট পেতাম যে এই ঠান্ডার মধ্যে আমি যখন মানালি বা ইন্ডিয়াতে যখন ঘুরতে যেতে যেতাম, তখন দেখতাম, বা দার্জিলিং ঘুরতে ঘুরতে যেতাম, তখন এত ঠান্ডা, খুব বিরক্ত লাগতো। কিন্তু পর্তুগালে ঠান্ডার প্রকোপটা নাই। এটা একটা খুবই বেনিফিশিয়াল, কারণ আপনি খুব ভালোভাবে আপনার ইমিউনিটি যে সিস্টেমটা, আপনার যে বডি যে আগে থেকে যেটা মানে আপনি বাংলাদেশে শুট করে গেছেন, সেটা আপনি পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, অন্যান্য দেশের মানুষ এখানে হিউজ পরিমাণ আসতেছে। তো তাদেরকে আমি অনুরোধ করবো, আপনি এখানে আসতেছেন, আপনি সময় নষ্ট না করে এখানে এসে আবার ভর্তি হন, আবার পড়াশোনা করুন। অন্যান্য দেশে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে আসেন, সম্ভাবনা, সমস্যা নেই, আপনি এখানে এসে আবার ভর্তি হন, আবার পড়াশোনা করুন, আপনি ডিগ্রি নেন, আপনি জব করুন, সবকিছু করুন। আপনি তো একটা ডিগ্রি যদি এখান থেকে নিতে পারেন, তাহলে তো আপনার জন্য খুবই ভালো হচ্ছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা আরেকটা বিষয় জানি না, যেমন ধরে নেন রাসেল ভাই একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে মানে একটা কমপ্লিট করে আসছে, হয়তোবা কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ ল, বা কেউ ডাক্তার, কেউ ফার্মাসিস্ট, যে যে ব্যাকগ্রাউন্ডের আছে, ম্যানেজমেন্ট, প্রত্যেকের সার্টিফিকেট এখানে চেঞ্জ করা যায়, চেঞ্জ করে পর্তুগিজ করা যায়। পর্তুগিজ যখন সার্টিফিকেট হবে, তো ওই সার্টিফিকেট দিয়ে পর্তুগিজ যে জব পাবে, আপনি সেম পরিমাণ সেম জবই পাবেন। তো এই জিনিসগুলো আপনারা কেন করেন না আমি বুঝি না। এই জিনিসগুলো যদি করেন, করার পরে যদি আপনি জব সার্চ করেন, আপনার জন্য জব ইজিয়ার হয়ে যায়, এটাই আর কি। আর সবকিছু মিলে বুঝতে প্রফেসররা পেরেছি। এবং রিসার্চ হিসাবে সব মিলে এরা হাই ক্লাস রিসার্চার, এবং সবকিছু এখানে অ্যাভেলেবল। আমার মনে হয়েছে একটা খুবই ফ্রেন্ডলি এবং খুবই সেটেল। অন্যান্য দেশ ঘুরে আসেন, অন্যান্য দেশে ঘুরে না আসে সরাসরি পর্তুগালে আসেন, এসে আপনি সেটেল যে চিন্তা ভাবনা থাকে, এর জন্য পারফেক্ট জায়গা আমি মনে করি হচ্ছে পর্তুগাল। ধন্যবাদ। জি, ধন্যবাদ মন ভাই। আসলে আপনি বলছিলেন অনেকগুলো অ্যাডভান্টেজ রাসেল আছে ভাই। পর্তুগালের। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, এবং কি যে বিশেষ বিষয়গুলো বলছিলেন যে তারা রেসিজমের ক্ষেত্রে খুবই একেবারে ন্যূনতম রেসিজম বা নেই বললেই চলে। এটি খুবই ভালো একটি কথা বলছেন আপনি। পাশাপাশি এনভায়রনমেন্টটা অনেকটা আমাদের বাংলাদেশের মতোই, এবং কি সেখানকার আমাদের দেশের মোটামুটি সব খাবার দাবার থেকে শুরু করে মানুষজন সবকিছু আসলে এখন অ্যাভেলেবেল। সো আপনার কি মনে হবে না ঠিক যেন আপনি অনেক দূরে অথবা ডিস্টেন্স কোথাও আছেন, মনে হবে যে আপনার দেশের মানুষের বা সোসাইটির মধ্যেই আছেন।
তো এটি আসলে খুবই ভালো একটি বিষয়। আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আসছে, কিন্তু এগুলো সামহাও আমরা আগেও উত্তর দিয়েছি, তারপরে আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই। যেমন মাস্টার্সে অ্যাপ্লাই টাইমে স্পাউস সহ কি অ্যাপ্লাই করা যায় কিনা, স্পাউসের বিষয়ের বিষয়ে কিছু বলতেন যদি। এই বিষয়টি আমরা আগেও বলেছি যে পর্তুগালের জন্য সবচাইতে বেটার ওয়ে হচ্ছে আপনি প্রথমে নিজে চলে যাবেন, চলে যাওয়ার পরে দেন আপনি স্পাউসের জন্য অ্যাপ্লাই করবেন। এটি হচ্ছে সবচাইতে সহজ, এবং কি আপনি যাওয়ার পরবর্তীতে আপনি রেসিডেন্স কার্ড যখন পাবেন, পাওয়ার পরবর্তী যে কোনো সময় আপনি আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা যদি আপনার কিডস থাকে তাদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটি হয়তো শুরুতে আপনাকে অ্যালাউ নাও করতে পারে স্পাউস সহ, কিন্তু যাওয়ার পরে যখন আপনি রেসিডেন্স পেয়ে যাবেন 1-2 মাসের মধ্যে, এরপরে বিষয়টি খুবই সহজ। আর পরবর্তী আরেক ভাই প্রশ্ন করেছেন যে ইঞ্জিনিয়ারিং এর ফিউচার, অর্থাৎ ফিউচার স্কোপ কি, এই বিষয়টি আমি জহুরুল ভাইকে বলবো এই বিষয়টি সম্পর্কে অ্যাড করার জন্য। জি রাসেল ভাই, আহ, একটি প্রশ্ন আসছে যে অলসো ওয়ান্ট টু নো দ্য ফিউচার স্কোপ ফর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। জি ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটি খুবই ভালো। এটা হচ্ছে আপনি যখন ওখানে যে কোনো ইলেকট্রিক বলেন, আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি ফিউচার অ্যাপ্লিকেশন আপনি বলতে গেলে যে আপনার ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি দেওয়া হচ্ছে, এটা 100% আপনার ফিউচার খুবই ভালো। এবং আপনি যদি কমপ্লিট করতে পারেন, আপনি ওদের দেশেই দেখা যায় আপনি স্টার্টিং স্যালারি সর্বোচ্চ 2400 ইউরো পর্যন্ত আপনি স্টার্টিং স্যালারি পাচ্ছেন। প্রথমেই তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। যে আমরা আমরা মুন্ডের সাথে সঙ্গীর বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমরা মুন্ডের সাথে কানেক্ট করার চেষ্টা করবো। তো আশা করি আমরা এই দীর্ঘ আলোচনায় অনেক কিছু আপনাদের দিতে সক্ষম হয়েছি, এবং কি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, এবং কি ভবিষ্যতে আমাদের এই ধরনের লাইভ কার্যক্রম আরো চলবে, অথবা আমরা গ্রুপটাকে নতুন করে সাজানোর বিষয়ে বেশ কিছু পরিকল্পনা আমরা ইতিমধ্যে নিয়েছি, কিভাবে এটিকে আরো ইউজার ফ্রেন্ডলি করা যায়, এবং কি সঠিক তথ্য এবং কি সবসময় আপনাদেরকে আপ টু ডেট রাখা যায়, সেই সম্পর্কিত অনেকগুলো বিষয় আমরা সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই আমরা এটিকে অনেক সুন্দর এবং কি অর্গানাইজড একটি গ্রুপ করতে পারবো বলে আমি আশা করি। তো আজকে আমি শেষ করব। আমি ধন্যবাদ জানাতে চাই আবারও মন ভাইকে, এত ব্যস্ততা এবং কি সারাদিন রোজা রেখেও আমাদের সাথে যোগ দিয়েছেন। তো আমরা উম, আপনাকে অসংখ্য ধন্যবাদ মন ভাই। তো পরিশেষে আপনার যদি আহ কিছু বলার থাকে, যারা গ্রুপের মেম্বার বা যারা প্রসপেক্ট স্টুডেন্ট পর্তুগালে অ্যাপ্লাই করতে চায়, তাদের বিষয়ে যদি আপনার কোনো রিকমেন্ডেশন বা সাজেশন থাকে। সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। আমরা আহ, জি আজকের ধন্যবাদ আলোচনা জি মন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? রাসেল ভাই। আমরা আপনার সমাপনী 2-4টি কথা শুনতে শোনা যাচ্ছে চাচ্ছিলাম। কিনা একটু শেষ ক্লিয়ার? করবো জি। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে এখন জি।
সমাপনী দুই একটি কথা শুনবো আপনার কাছ থেকে। রাসেল ভাই শোনা যাচ্ছে কি? জি জি, শুনতেছি আমি, জি শুনছি আমি, জি বলেন। আপনি যদি শুনতে পাচ্ছেন তাহলে আমি একটু দুঃখিত, আমাদের সংযোগটি দুর্বলের কারণে হয়তো আমাদের ভয়েস আসতেছে না। মন ভাই, আমরা পরবর্তীতে চেষ্টা করব আবারও সংযুক্ত হতে। কনফিউশন আর কনফিউশন এরপরও যাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, আমরা পরবর্তীতে গ্রুপ থেকে প্রশ্নগুলোর উত্তর কি দেওয়ার হতে পারে চেষ্টা করবো। সেটা আমি মন ভাইকে কনক্লুশন বলবো, করব। বলবো যদি সময় হয় তাহলে অবশ্যই আপনি গ্রুপে গিয়ে প্রশ্নের উত্তরগুলো দিবেন, এবং কি এই বিষয়ে যারা জানেন অথবা বুঝেন তারা অবশ্যই সঠিক গাইডলাইন দিবেন গ্রুপের সদস্যদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।